আসসালামু আলাইকুম। সবাই প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। খুব সম্ভবত ঈদের আগে আজকেই লাস্ট ক্লাস আমার। আজকের ক্লাসের পর ঈদের আগে যদি আমারও মুড থাকে ক্লাস নেওয়ার মতো তাহলে হয়তো একটা ক্লাস হতে পারে। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের লাস্ট ক্লাস। যদি কোনো কারণে ঈদের আগে আমার মনে হয় যে আরেকটা ক্লাস নেওয়ার মুড আছে তাহলে আমি ঘনজ্যামিতিটা শেষ করে দেবো। আর যদি মুড না থাকে তাহলে আজকে আমাদের ঈদের আগে সর্বশেষ ক্লাস। এবং সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ যেটা আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট হলে ম্যাথমেটিক্সের যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সবগুলো পড়া শেষ। মানে আমাদের ম্যাথে যে চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন আসে এই প্রশ্ন আসা চ্যাপ্টারগুলো আজকের ক্লাস হয়ে গেলে সবগুলো পড়ানো শেষ। এরপর আমাদের যতটুকু বাকি থাকবে এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিকস। যেমন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই পিতা পুত্রের বয়স, এখান থেকে বিসিএস থেকে সাধারণত প্রশ্ন আসে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে যেই টপিকসগুলো আমি বাদ রাখছি এগুলো আমি জেনে বুঝে এবং শুনেই বাদ রাখছি। কথা কি বুঝতে পারছেন? আপনাদের আমি প্রথমে কখনোই কোনো অপ্রয়োজনীয় টপিকস পড়াই নাই। তার মানে আজকের ক্লাস হয়ে গেলে আমাদের আনুষ্ঠানিকভাবে ইম্পর্টেন্ট সব কিছু হয়ে যাবে। ঈদের পর আমরা অন্যান্য সবগুলো ইনশাল্লাহ পড়ে ফেলবো, যাতে আপনাদের ওই সময় এসে প্রেশার মনে না হয়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আর যদি হ্যাঁ অল ক্লিয়ার সবাই লিখে দিচ্ছেন। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে খুবই ইজি ক্লাস। মানে প্রথম ক্লাসটাই ছিল চ্যালেঞ্জিং। প্রথম ক্লাসটা যেহেতু আমরা পারি, আজকে শুধু অঙ্ক ধরবো আর সলভ করবো। আচ্ছা, প্রথমে আসেন আজকে টাইপ 3। টাইপ 2 পর্যন্ত তো পড়াইছি গত ক্লাসে। টাইপ 3 অঙ্ক নাম্বার 1, সবচাইতে সহজ আলোচনা আজকের ক্লাস। শুধু দেখেন কত ইজি আজকে আমাদের আলোচনা শেষ হয়ে যায়। মনে হয় না 1 ঘন্টাও লাগবে, এত সহজ পড়া। টাইপ 3 প্রথমে আসেন অঙ্ক নাম্বার 1। কোনো একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্নের মধ্যে প্রশ্ন কটা বলছে? 10টা। তার মানে ইনপুট কি? 10। আচ্ছা, 60টি প্রশ্ন উত্তর করতে হবে, তাহলে আউটপুট কত? 7। তাহলে আমরা শিখছি কি সূত্র হচ্ছে এনসিআর, মানে কি ইনপুট থাকে উপরে আউটপুট থাকে নিচে। তাহলে 10C3 এটার ভ্যালু তো আমরা সবাই বের করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? 10টা প্রশ্ন বলছে, এই 10টা প্রশ্নের ভিতর বলছে 60টা প্রশ্নের উত্তর করতে হবে। কত প্রকারে সে প্রশ্নগুলো উত্তর করতে পারবে। তাহলে ইনপুট হচ্ছে 10, আউটপুট হচ্ছে 7। তাহলে আমাদের সূত্র কি? এনসিআর। এই এন হচ্ছে ইনপুট আর এই আর হচ্ছে আউটপুট। তাহলে এখন 10C3 বসাই দিই। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় আমি এটা গতকালকে ক্যালকুলেশনের মেথড শিখেছি। আপনি যদি 10C7 এটা ক্যালকুলেশন করেন তখন আউটপুট ছিল কি 1 2 3 4 5 6 7। আমি বলছিলাম কি আউটপুট যা থাকবে তা হতে তার আগের সবগুলো মানের গুণফল। আর উপরে কি বলবে? 10 আর 7 বিয়োগফল হচ্ছে কত? 3। তাহলে 3 পরবর্তী সংখ্যাগুলো কত? 4 5 6 7 8 9 10। তাহলে এখন একটু কাটাকাটি করি। 4 4 কাটলাম, 5 5 কাটলাম, 6 6 কাটলাম, 7 7 কাটলাম। 2 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, 3 4 12, 120। আচ্ছা, আমি এই একটা মেথড শিখেছিলাম ক্যালকুলেশনের। এখন দেখেন এইভাবে যদি করেন ক্যালকুলেশনটা কিন্তু একটু বড় হয়ে গেল। যখনই আমি বলছি কি আউটপুটের মানটা বড় হবে তখন আমরা এই আউটপুটটা ছোট করব। কিভাবে ছোট করব? 10C3 কিভাবে লিখছি? NCR সমান সমান NCN-R। এটা শিখেছিলাম না যে যদি আউটপুট কখনো বড় হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করব, NC ইনপুট মাইনাস আউটপুট। এখন দেখেন 10C3 এটার ক্যালকুলেশন কত সোজা। C3 মানে কি 1 2 3, 10 থেকে 3 বিয়োগ করলে কত? 7, 7 পরবর্তী মান কত? 8 9 10। তার মানে আমার ক্যালকুলেশন কিন্তু তখন এতটুকু হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তারপরে যখনই আমাদের এই ধরনের প্রশ্ন আসবে আপনার হিসাবের সুবিধার্থে আউটপুট বড় হলে একটু ছোট করে নেবেন। কিন্তু আপনি চাইলে 10C7 দিয়েও কিন্তু ম্যাথটা করতে পারবেন, কিন্তু তখন ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এরপর আর আমি একটা ক্যালকুলেশনও দেখাবো না, এখন শুধু ম্যাথ করব। আর একটা ক্যালকুলেশনও দেখাবো না, কারণ গত ক্লাসে তো অনেক সময় নিয়ে ক্যালকুলেশন পড়াইছি।
সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। এখন দেখবেন কত সহজ, সমাবেশটা কি কঠিন। আচ্ছা, এক্সাম্পল 1 যেহেতু সবাই ডান লিখতেছেন, তার মানে আলহামদুলিল্লাহ আপনারা অনেক কিছুই বুঝছেন। এখন আমরা খুব সহজ করে ম্যাথগুলো করে ফেলি। এবার সবাই একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন আর শীটটা হাতে নিয়ে শীটের প্রশ্নগুলো দেখেন। টাইপ 3 থেকে 41তম প্রিলির কোশ্চেনটা আসছে। আচ্ছা, প্রথমে আসেন এবার অঙ্ক নাম্বার 2। 2 কি বলছে দেখেন, 5 জন বালক ও 4 জন বালিকা হতে 2 জন বালক ও 3 জন বালিকা একত্রে কত উপায়ে নির্বাচিত করা যাবে। আচ্ছা, কোশ্চেনটা যদি এরকম দিত, 5 জন বালক হতে 2 জন বালক কত উপায়ে নির্বাচিত করা যাবে। আপনাকে যদি কোশ্চেনটা এমন দিত, 5 জন বালক হতে 2 জন বালক কত উপায়ে নির্বাচিত করা যাবে, তখন কি আমার 5 হচ্ছে ইনপুট আর 2 হচ্ছে আমার আউটপুট। মানে প্রশ্নে দেওয়া আছে কি 5 জন বালক, প্রশ্নে যা দেওয়া থাকবে তা হচ্ছে ইনপুট, আর যা নিয়ে কাজ করতে বলছে সেটা হচ্ছে কি আমার আউটপুট। তাহলে এটা হবে কি 5C2। আচ্ছা, খুব ভালো কথা। এবার যদি কোশ্চেনটা এরকম দিত, 4 জন বালিকা হতে 3 জন বালিকা, 4 জন বালিকা হতে 3 জন বালিকা, 4 জন বালিকা হতে 3 জন বালিকা, যদি প্রশ্নটা এরকম দিত, মনে করেন একটা প্রশ্ন দিচ্ছে 5 জন বালক হতে 2 জন বালক কত উপায় নির্বাচিত করা যাবে। এবার কোশ্চেন দিচ্ছে 4 জন বালিকা হতে 3 জন বালিকা কত উপায় নির্বাচিত করা যাবে। তাহলে এই 4 হচ্ছে ইনপুট, এই 3 হচ্ছে আউটপুট। তাহলে কি 4C3। তাহলে আমি একটা পাইছি, প্রথম অঙ্কটা যদি আসতো তাহলে 5C2, দ্বিতীয় অঙ্কটা আসলে আসতো কি 4C3। এই বন্ধুকে বুঝছি। যদি অঙ্ক এটা দিত অ্যান্সার এটা, যদি অঙ্ক এটা দিত তাহলে অ্যান্সার এটা। এখন দুইটা যদি একসাথে দেয়, কি বলছে 5 জন বালক ও 4 জন বালিকা হতে 2 জন বালক ও 3 জন বালিকা একত্রে কত উপায় নির্বাচিত করা যাবে। তার মানে কি দুইটা প্রশ্ন এক করে দিছে না। তাহলে আপনি প্রথমে 5 জন বালক হতে 2 জন বালক বাইর করেন, করলেন। 4 জন বালক হতে 3 জন বালিকা বাইর করেন, 4 জন বালিকা হতে 3 জন বালিকা বাইর করেন, করছেন। এবার মাঝখানে একটা গুণ দেন, গল্প শেষ। আমার কথা কি বুঝছেন? তার মানে আগের অঙ্কটা কি ছিল, একটা অঙ্ক, আর এইবার কি দিছে, দুইটা অঙ্ক। এরকম যদি দুইটা দেয় কিছুই করবো না, ঠিক এনসিআর, এটাও এনসিআর সূত্র, এটাও এনসিআর সূত্র, করার পর মাঝখানে একটা গুণ দিয়ে দেব। সবাইকে আমরা বুঝছি? যদি বুঝে থাকি আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, অঙ্ক নম্বর 5, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর কি বলছে দেখি। পাঁচ নম্বর কি বলছে দেখি, 7 জন ভদ্রলোক ও 6 জন ভদ্রমহিলা সমন্বয়ে গঠিত একটি পরিষদে 7 জন ভদ্রলোক, 7 জন ভদ্রলোক আর 6 জন ভদ্রমহিলা। তাহলে ভদ্রলোকের সাথে কে থাকবে, ভদ্রলোক, ভদ্রমহিলার সাথে কে থাকবে, ভদ্রমহিলা। প্রশ্নটা দেখেন, 5 নম্বর কোশ্চেনের পাশে লেখেন বি কেয়ারফুল। পরীক্ষা এটা ম্যাক্সিমাম ভুল করবেন, কারণ 7 জন ভদ্রলোক ও 6 জন ভদ্রমহিলা সমন্বয়ে গঠিত একটি পরিষদ হতে প্রথমে কিন্তু বলছে 60 জন ভদ্রমহিলা। তার মানে আমি বলছি কি ভদ্রমহিলার সাথে কে আসবে, ভদ্রমহিলা, ভদ্রমহিলার সাথে কে আসবে, ভদ্রমহিলা। তাহলে আমার ইনপুট হচ্ছে 6, আউটপুট হচ্ছে 4, তাহলে এখানে আসে কত, মহিলা নির্বাচনের উপায় কি 64। আর 5 জন বলছে ভদ্রলোক, 5 জন ভদ্রলোক, তার মানে কি 7C5। সবাইকে আমার কথা বুঝছে?
অনেকেই আবেগের বশবর্তী এই কোশ্চেন এভাবে করবে, 7 জন থেকে 4 জন, তার মানে 7C4, 6 জন থেকে 5 জন, তার মানে 6C5। এটা কিন্তু হবে না, কারণ আমার ভদ্রলোক থেকে ভদ্রলোক নিতে হবে, ভদ্রমহিলা থেকে ভদ্রমহিলা নিতে হবে। তাহলে 6 জন ভদ্রমহিলা থেকে 4 জন ভদ্রমহিলা নেব। ডাটাটা পড়ার সময় খুব কেয়ারফুলি পড়বেন, যে ভদ্রলোকের সাথে ভদ্রলোক, মহিলার সাথে মহিলা, বালকের সাথে বালক, বালিকার সাথে বালিকা। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন ডান, যদি বুঝে থাকেন তাহলে লেখেন ডান। আরো ম্যাথ করাবো এই টাইপের, যদি বুঝে থাকেন তাহলে লেখেন সবাই ডান। আচ্ছা, ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল নাম্বার 6, 6 নম্বর এক্সাম্পল। ছয় নম্বর এক্সাম্পল কি বলছে দেখেন, 3 জন পুরুষ ও 3 জন মহিলা হতে 3 জন পুরুষ আর 3 জন মহিলা হতে 2 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। খুব ভালো কথা বইলা দিছে, যেখানে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ 1 জন মহিলা থাকবে। কমিটি হচ্ছে 2 সদস্য বিশিষ্ট, এর মধ্যে 1 জন পুরুষও রাখা লাগবে, 1 জন মহিলাও রাখা লাগবে। এই বলছে না, 2 সদস্য বিশিষ্ট একটা কমিটি করতে হবে, যেখানে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ এবং 1 জন মহিলা থাকতে হবে। তার মানে এই কমিটিতে পুরুষ থাকা লাগবে 1 জন, মহিলাও থাকা লাগবে 1 জন। তাহলে 3 জন পুরুষ থেকে 1 জন পুরুষ নেওয়ার উপায় কি? 3C1। 3 জন মহিলা থেকে 1 জন মহিলা নেওয়ার উপায় কি? 3C1। সবাই কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে থাকে তাহলে তো হয়েই গেল। তাহলে কি বলছে, 3 জন পুরুষ ও 3 জন মহিলা থেকে 2 সদস্য বিশিষ্ট একটা কমিটি করতে হবে, যেখানে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ এবং 1 জন মহিলা থাকবে। তাহলে কমিটির সদস্য কয়জন? 2 জন। এই জায়গায় বলে দিচ্ছে 1 জন পুরুষও রাখতে হবে, 1 জন মহিলা রাখতে হবে। তাহলে 3 জন পুরুষ থেকে 1 জন পুরুষ মানে কি? 3C1। 3 জন মহিলা থেকে 1 জন মহিলা কি? এটাও 3C1। তারপর মান বসায় দিলেই গান শেষ। সবাই কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন এবার আসেন এক্সাম্পল নাম্বার 7। 7 নম্বর কি বলছে দেখেন। আচ্ছা, 7 নম্বরের কোশ্চেনটা যদি এভাবে দিতাম, 7 নম্বর কোশ্চেনটা যদি আমি এভাবে দিতাম, কোশ্চেনটা একটু আগে এভাবে দেখেন, যদি কোশ্চেনটা আমি এরকম দিতাম, 7টা ব্যঞ্জন বর্ণ, 7টা ব্যঞ্জন বর্ণ আর 3টা স্বরবর্ণ থেকে 3টা স্বরবর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ আর 2টা স্বরবর্ণ কতটি উপায় বাছাই করা যাবে? কোশ্চেনটা যদি এরকম দিতাম, 3টা ব্যঞ্জন বর্ণ ও 3টা স্বরবর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ 2টা স্বরবর্ণ কত উপায়ে বাছাই করা যাবে, তাহলে আমি কি করতাম, 7টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ মানে কি? 7C3। 3টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ মানে কি? 3C2। এই না? আমার কথাটা বুঝেন, যদি বলতো 7টা ব্যঞ্জন বর্ণ থেকে ও 3টা স্বরবর্ণ থেকে, 7টা ব্যঞ্জন বর্ণ ও 3টা স্বরবর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ এবং 2টা স্বরবর্ণ কত উপায় বাছাই করা যাবে, তখন আপনি কি করতেন, 7টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ নিচি কত? 7C3। 3টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ নিচি কত হবে? 3C2। অঙ্ক শেষ। পারছি। এটা যদি অঙ্ক সোজা করে দেয়, এখন যদি একটু প্যাচ দেয়, প্যাচ দিছে কি? লগারিদম। বলা হয়েছে লগারিদম শব্দটির বর্ণগুলো থেকে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ কত উপায় বাছাই করা যাবে। আচ্ছা, সামথিং কিছু একটা দিয়া বলছে
এই শব্দটির বর্ণগুলোতে 3টি ব্যঞ্জন বর্ণ 2টি স্বরবর্ণ কত উপায়ে বাছাই করা যাবে। এই ধরনের কোনো কোশ্চেন দিলে প্রথম কাজ আপনার স্বরবর্ণগুলো কারা এগুলো একটু জানতে হবে। স্বরবর্ণ হচ্ছে 5টা, কি কি? এ, ই, আই, ও, ইউ। স্বরবর্ণ কয়টা? 5টা। কে কে? এ, ই, আই, ও, ইউ। এখন একটু লগারিদমের ভিতর দেখেন তো স্বরবর্ণ আছে কে কে? ও, এ, আই। তার মানে আমার এই লগারিদমের ভিতর মোট স্বরবর্ণ আছে কয়টা? 3টা। তাহলে স্বরবর্ণ আছে 3টা, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তার মানে কোশ্চেনটা যদি সোজা করে দেয় তখন বলতো 7টা ব্যঞ্জন বর্ণ এবং 3টা স্বরবর্ণের ভিতর 3টা ব্যঞ্জন বর্ণ এবং 2টি স্বরবর্ণ কত উপায় বাছাই করা যাবে, এই কোশ্চেনটা দিত। আর কোশ্চেন যদি একটু প্যাচ দিয়ে দেয় তখন সামথিং এরকম কিছু একটা লগারিদম বলতে পারে, মাদারল্যান্ড বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তখন আপনার কাজ কি? আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 5টা, কে কে? এ, ই, আই, ও, ইউ। এখান থেকে আপনি স্বরবর্ণগুলো বাইর করেন। স্বরবর্ণ কারে কারে পাইছেন? এই একটা পাইছি, এই একটা পাইছি, এই একটা পাইছি। তাহলে মোট স্বরবর্ণ কয়টা? 3টা। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা। এবার 7টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ নেব কিভাবে? 7C3। আর 3টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ নেব তদ্ভাবে 3C2। গল্প তো সোজা। যদি এগুলো বুঝা থাকেন এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিলিতে আসে। আসলে কি পারবেন না? যদি পারে লেখেন কেস 1 ডান। কেস 1 কি সোজা না? যদি বুঝা থাকেন 6 নম্বরে কি বুঝাবো একটু প্রশ্নটা একবার করেন। ওইটা গল্প একই, শুধু ভাষাটা চেঞ্জ করে দিছে আপু। একজন না নিয়ে বলছে কমিটির সদস্য 2 জন, তাহলে আপনার একজন মহিলা নিতে বলছে, একজন পুরুষ নিতে বলছে, তাহলে তো 2 জন হয়ে গেল। কেস 1 দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, কেস 1 ডান হলে এবার আসেন কেস 2। কেস 2টা ভাই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সোজা কিন্তু একটু বিষয়টা বুঝতে হবে কেস 2-র। আচ্ছা, কেস 2-র বিষয়টা দেখেন, অঙ্ক নাম্বার 8 নম্বর কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। একজন ছাত্রের একটি পরীক্ষায় 12টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্ন কয়টা? 12টি। উত্তর করবে কয়টা? 6টি। আচ্ছা, খুব ভালো কথা। প্রশ্ন ছিল 12টা, উত্তর করতে হবে 6টি। এখন এরপর আবার একটু প্যাচ লাগাই দিছে। যদি বলা হয় তো কত উপায় মানে প্রশ্নগুলো উত্তর করতে পারবে, তখন কি আপনার 12C6। আচ্ছা, এখন আপনার প্যাচটা কি দিছে পদে? একজন ছাত্রের একটা পরীক্ষায় 12টা প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্ন 12টা, উত্তর করতে হবে 6টা। আচ্ছা, প্রথম 5টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম 5টা দিয়ে উত্তর করা লাগবে কটা? 4 দিয়ে। তাহলে প্রথম 5টা মানে হচ্ছে এই হলো ইনপুট 5, আউটপুট হচ্ছে 4। তাহলে 5টা থেকে 4টা মানে কি? 5C4। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? 5C
4। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ক্লুটা ছিল কি 5টা থেকে 4টা অ্যান্সার করতে হবে। তাহলে 5টা থেকে আপনি 4টা অ্যান্সার করলে কি 5C4। আচ্ছা, টোটাল প্রশ্ন ছিল 12টা। এই 12টার ভিতর আপনি 5টা প্রশ্ন নিছেন, তাহলে আর প্রশ্ন আছে কটা? 7টা। উত্তর করার কথা ছিল 6টা, করে ফেলছেন উত্তর 4টা, তাহলে আর উত্তর করা বাকি আছে কয়টা? 2টা। তাহলে 7টা থেকে 2টা প্রশ্ন কত উপায় আপনি উত্তর করতে পারবেন? 7C2। তার মানে 5C4 ইন্টু 7C2। কেউ যদি না বুঝে থাকেন আরেকবার দেখেন। 8 নম্বরে কি বলছে? যদি প্রশ্নটা এরকম দিত 5টা প্রশ্ন থেকে 4টা প্রশ্ন উত্তর করা যাবে কত পাবে? 5টা প্রশ্ন থেকে 4টা, তাহলে কি 5C4। এই বন্ধু বুঝাইতে পারছি? 5টা প্রশ্ন থেকে 4টা প্রশ্ন উত্তর করা যাবে কত পাবে? তাহলে উত্তর কি 5C4। এখন আপনার কোশ্চেন কইছে কি, প্রশ্নে প্রথমে 12টা প্রশ্ন দিছে, দিয়া বলছে এর মধ্যে 6টা প্রশ্ন উত্তর করবেন। তাহলে প্রশ্ন 12টা, উত্তর করবো 6টা। এর পরের স্টেপে বলছে কি যে 5টা প্রশ্ন দিয়া, প্রথম 5টা প্রশ্ন দিয়া, তাহলে প্রথম 5টা নিয়ে আমি যদি খেলি তাহলে আর প্রশ্ন থাকে কয়টা? 7টা। উত্তর যদি করে 2টা, তাহলে আর উত্তর করা বাকি থাকে কয়টা? উত্তর করে যদি 4টা, তাহলে উত্তর করা বাকি থাকে কয়টা? 2টা। তাহলে এখন 7টা থেকে 2টা প্রশ্ন কতভাবে উত্তর করতে পারবেন? 7C2। আমার গল্প কি বুঝছেন? বোঝেন নাই? প্রথম 5টা দিয়ে 4টা নিলাম, তাহলে মোট প্রশ্ন ছিল 12টা। 5টা কোশ্চেন অ্যান্সার করে, মানে 5টা প্রশ্ন নিয়ে ফেলছি, তাহলে প্রশ্ন আছে কটা? 7টা। সোজা বাংলায় এই দুইটা থেকে এই দুইটার বিয়োগ করেন। 12টা থেকে 5টা বিয়োগ করলে 7টা, 6টা থেকে 4টা বিয়োগ করলে 2টা। কথা কি বুঝছেন? কারো যদি বুঝতে কনফিউশন থাকে, আর 9 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। ম্যাক্সিমাম গাইড বইয়ে 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া আছে। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার ম্যাক্সিমাম গাইড বইয়ে ভুল দেওয়া আছে। সবাই বিষয়টা দেখেন। যদি 8 বোঝেন, 9 শেষ। 9 কি বলছে? 9 বলছে 20 সদস্য বিশিষ্ট একটা ফুটবল টিম। আচ্ছা, খুব ভালো কথা। এদিক দিয়ে আপনি একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করবেন? একজন অধিনায়ক আর একজন সহ অধিনায়ক। তাহলে ভাইয়া 20 জন দিয়ে আমি যদি একজন অধিনায়ক নাই, তাহলে কি 20 জন থেকে নিলাম একজন। এই বন্ধু ঠিক আছে, 20 জন থেকে নিলাম একজন। আচ্ছা, এখন বলছে 20 জন থেকে আমি একজন অধিনায়ক নিলাম, তারপর আবার কি একজন সহ অধিনায়ক নেব। কয়জন নেব? একজন। এখন আপনি 20 জন দিয়ে অলরেডি একজন নিয়ে ফেলছেন। 20 জন থেকে অলরেডি আমি একজন নিয়ে ফেলছি, নিয়ে পাইছি কত? 20C1। এর পরের স্টেপে আপনি যখন যাবেন, যখন সহ অধিনায়ক নিতে যাবেন, আপনি অলরেডি একজনে নিয়ে নিছেন না? তাহলে আপনার মোট লোক ছিল 20 জন, আমি অলরেডি একজন নিয়ে ফেলছি, তাইলে ভাইয়া লোক আছে কয়জন? 19 জন না? আপনার 20 সদস্য বিশিষ্ট যে টিমটা ছিল, এখান থেকে আপনি একজনের অধিনায়ক নিছেন, নিলে আসলো কত? 20C1। এই বন্ধু ঠিক আছে? এখন সেকেন্ড স্টেপে আইসে আপনি তো অলরেডি একজন নিয়ে নিছেন, তাহলে লোক ছিল 20 জন, আমি নিয়ে নিছি একজন, তাহলে লোক আছে কয়জন? 19 জন। তাহলে 19 জন দিয়ে যদি একজন নেই, তাহলে কি 19C1। কথা কি বুঝতে পারছি? এখন ক্যালকুলেশন করেন। 1 মানে তো 1, 20 থেকে 1 বাদ দিলে থাকে কত? 19। 19 এর পরবর্তী কি 20। আবার এখানে 1 মানে 1, 19 থেকে 1 বাদ দিলে থাকে 18, 18 এর পরবর্তী কি 19। তার মানে আলটিমেটলি কি 20 ইন্টু 19, দ্যাট মিনস হচ্ছে 380। চাইলে এই ক্যালকুলেশন মুখে মুখে করা যায়, এত কিছু শিখাবো না, তাহলে পেস খাবেন পরীক্ষায়। এই যে 20C1 সমান সমান 20, এটার একটা সূত্র আছে, যদি কারো আগ্রহ থাকে এটা লিখে নিতে পারেন। NC1 সমান সমান হচ্ছে N। কারো যদি মনে হয় যে আপনি এক লাইন লিখবেন না, তার জন্য হচ্ছে NC1 সমান সমান N, মানে যদি আউটপুট 1 হয় তাহলে ইনপুট যা আছে তাই হবে। মানে 22C1 এটা মানে হচ্ছে 22, 20C1 এটা মানে হচ্ছে 20, 15C1 এটা মানে হচ্ছে 15। মানে আউটপুট যদি 1 হয় তাহলে অলওয়েজ ইনপুটটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন তো টাইপ 3 এর কি অবস্থা? টাইপ 3 কি ফুল ডান হয়েছে নাকি? টাইপ 3 লেখা লাগবে না, লেখেন সবাই ফুল ডান। এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক আমরা কি পারবো? আমরা কি পারবো? এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক না, এটা হচ্ছে ইনপুট আউটপুটের ওই মাইনাসের রুলস তো ভাই হচ্ছে অন্তর্ভুক্তর গল্প। এই যে কণা আপনার অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত না, এর সাথে তো হিসাব না। কেস টুর হিসাবটা হচ্ছে আপনি দুইটা স্টেপে চিন্তা করবেন। স্টেপ দুইটা কি? প্রথমে আপনি কিছু নিয়ে খেলছেন, তাহলে আপনি প্রথমে যারা নিয়ে খেলছেন সেকেন্ড বার তো তারে বাদ দিয়ে খেলতে হবে, তাই না?
মানে সোজা বাংলা, যারে নিয়ে আমি একবার কাজ করব বা খেলবো তারে নিয়ে আমি সেকেন্ড বার কাজ করব না, এটাই হচ্ছে কেস টু। যতটুক নিয়ে আমার খেলা শেষ এতটুকু বাদ দিয়ে দিব, বাদ দিলে যা থাকবে তারে নিয়ে এবার খেলবো। তাহলে কেস টুর মামলাটা হচ্ছে আমি সোজা বাংলা যেই জামাটা একবার পরবো সেটা সেকেন্ড টাইম পরবো না। তাহলে আপনার যদি 5টা জামা থাকে, আপনি যদি 2টা জামা পরে ফেলেন, তাহলে আপনার জামা আছে কটা? 3টা। এখন 3টা দিয়ে আপনি কি পরবেন? তার মানে যে ড্রেসটা আমি পরবো একবারই পরবো, এটা সেকেন্ড টাইম আর পরবো না। এইটার ভাবেই কেস টু আপনি মনে রাখতে পারেন। কেস টু মনে রাখার প্রসিডিউর কি সবাই বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, এনসি এন এগুলো যদি কেউ মনে রাখতে পারে, যে আসিফ আপনি মনে রাখতে পারলে মোস্ট ওয়েলকাম, কিন্তু এই আবার বেশি মনে রাখতে গেলে অনেকে প্যাচ খেয়ে যায়। এই কারণে আমি হচ্ছে পড়ানোর সময় ম্যাজিক দেখাতে একটু কম পছন্দ করি, কারণ অনেকেই ম্যাজিক ধরতে পারে না বা মনে রাখতে পারে না। আর ম্যাজিক দেখলে সবারই ভাল লাগে, আর এনসি ওয়ান দেখলি তো এনসি এন মানে ওয়ান, কত সোজা তাই না? কিন্তু এটি আবার পরীক্ষা মনে রাখা একটু কঠিন। আচ্ছা এবার আসেন টাইপ 4। আপনাদের ব্যাড লাক, টাইপ 4 থেকে 43 পিলিতে কোশ্চেন আসছে। টাইপ 4 হচ্ছে অন্যতম ইজি টাইপ। টাইপ 4 হচ্ছে অন্যতম ইজি টাইপ। আচ্ছা টাইপ 4 এর জন্য সূত্রটা লেখেন। এন সংখ্যক মানুষ প্রত্যেকের সাথে কর্মোদ্দন করলে বা শুভেচ্ছা বিনিময় করলে শুভেচ্ছা বিনিময় করার উপায় বা কর্মোদ্দনের সংখ্যা NC2, এভাবে আমরা শিখবো না, শিখবো n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। সূত্রটা এভাবে শিখেন। টাইপ 4 এর সূত্রটা এভাবে শিখেন, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, এভাবে সূত্রটা শিখেন। আমরা শিখবো কি? কর্মোদ্দনের সংখ্যা বলুক, শুভেচ্ছা বিনিময় বলুক, কর্মোদ্দন বলুক, শুভেচ্ছা বলুক, যাই বলুক না কেন, আমরা তখন সূত্রটা শিখবো কি? NC2 শিখবো না, আমরা শিখবো n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। কেন এভাবে শিখবো? তাইলে আমার হচ্ছে ক্যালকুলেশনের ঝামেলাটা খুব ইজি হয়ে যাবে। যেমন অঙ্ক নাম্বার 1, 8 জন লোক প্রত্যেকের সাথে কর্মোদ্দন করলে, আমি শিখছি কি? কর্মোদ্দন বা শুভেচ্ছা বিনিময় বা কোলাকুলি, এগুলোর ক্ষেত্রে সূত্র কি? n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে 8 জন বলছে, তার মানে n এর মান কত? 8। তাহলে বসান 8 ইন্টু n এর মান যদি 8 হয় তাহলে n-1 এর মান কত? 7 না? যদি আপনি ডিটেলস করেন তাহলে 8-1 ডিভাইডেড বাই 2, তাহলে 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 4, 4 7 28। কিন্তু আমরা মনে রাখবো এভাবে, n এর মান যদি 8 হয় তাহলে n-1 এর মান কত? 7। তাহলে আপনি সরাসরি এরকম লিখতে পারেন না, 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 2, মানে আমরা একটা লাইন যদি কম করতে চাই, আর যারা কম বোঝেন তারা এরকম করবেন, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। 8 জন বলছে, তার মানে n এর মান কত? 8। তাহলে 8 ইন্টু 8-1 ডিভাইডেড বাই 2, তাহলে 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 2, 4 কাটা 4 7 28। আর যারা ভালো বোঝেন তারা n এর মান যদি 8 বসান তাহলে n-1 এর মান কত? 7, 2 4 7 28। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন 1 নম্বর। অঙ্ক নম্বর 3, অঙ্ক নম্বর 3, তিনে কি বলছে একটু দেখি তো। তিনে বলা হয়েছে একটি ফুটবল টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করবে? আচ্ছা এখন প্রথম প্রশ্ন, টাইপ 4 এর সূত্রটা আসলে কখন? টাইপ 4 এর সূত্রটা মনে রাখবেন, আমি প্লাস তুমি। আমি প্লাস তুমি মানে কি জানেন? আমি প্লাস তুমি মানে আমরা দুইজন। তাহলে আমি প্লাস তুমির মধ্যে কি কি হইতে পারে? পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় হইতে পারে, কর্মোদ্দন হইতে পারে, কোলাকুলি হইতে পারে। আমি আর তুমি মিলা যদি হয় কোলাকুলি হইতে পারে। একক লীগ পদ্ধতি মানে কি জানেন? একজন একজনের সাথে একবার খেলবে। তাহলে একটা ফুটবল টুর্নামেন্টে 6টা দল অংশগ্রহণ করতেছে, একক লীগ পদ্ধতি। একক লীগ পদ্ধতি মানে একজন একজনের সাথে একবার খেলবে, তার মানে আমি আর তুমি তো একজন যদি হয়, তাইলে সূত্র কি? n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। আমি কি বুঝাইতে পারছি? টাইপ 4 কখন? যখন গল্পের শিরোনাম হচ্ছে তুমি আর আমি, মানে আমি আর তুমি।
এই দুজন মিলা যখন আমরা কোনো কিছু হবে তখনই হচ্ছে টাইপ 4। তাহলে শুভেচ্ছা হতে পারে, কর্মর্দন হতে পারে, কোলাকুলি হতে পারে। যদি একক লীগ পদ্ধতি বলে, একক লীগ পদ্ধতি মানে কি একজন একজনের সাথে একবারই খেলবে। তাহলে একজন একজনের সাথে একবার খেলা মানে কি আমি আর তুমি। তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল পরস্পরের সাথে একবারই খেলবে, দুইবার তো খেলবে না। তাহলে n × n - 1 / 2, তাহলে বসে কি 6টি দল। তাহলে বসান 6, তাহলে 6 বসালে পরেরটা কত 5, 3 × 5 = 15। সবাই কি আমি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এই পর্যন্ত বুঝা থাকলে একটু লেখেন তো অল ডান। এই পর্যন্ত যদি বুঝা থাকেন তাহলে লেখেন অল ডান। এই পর্যন্ত বুঝা থাকলে সবাই একটু লেখেন অল ডান। আচ্ছা, এইবার আসেন অঙ্ক নাম্বার 7, যেটা 43 পিলিতে আসছে। এগুলো আমি সবই 43 পিলির বেসে পড়াইছিলাম। 43 পিলির স্টুডেন্ট পড়াইছি না? সমস্যা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম ঠিক মতো পড়াশোনা করেন না, এটাই হলো প্রবলেম। মানে আমরা যা পড়াই এগুলো যদি মোটামুটি একটু পড়ে যান তাহলেও একটা হ্যান্ডসাম মার্ক পাওয়া সম্ভব, কিন্তু আনফর্চুনেটলি অনেকেই পড়ে না। যাক, যা হয়ে গেছে তো হয়ে গেছে, পড়েন, পরীক্ষা দেন। 45 প্রিলি বা 44 রিটেন থেকে আমাকে আরো অনেক স্ট্রিক হইতে হবে। কারণ আমি যেটা দেখছি, আমরা যদি অনেক বেশি স্ট্রিক না হই আপনারা আসলে পড়াশোনাটা করতে চান না। এজন্য আপনাদের বড় হয়ে যাওয়ার পরও পড়াশোনার দায়িত্ব ভাই এদেরই নেওয়া লাগবে, তা নাহলে আপনারা পড়েন না, এটা হলো সমস্যা। কারণ আমার ধারণা ছিল রিটেন স্টুডেন্টরা অনেক বেশি ম্যাচিউর থাকে, তারা অনেক বেশি পড়াশোনা করে। আমার কাছে এখন যেটা মনে হয়েছে রিটেন স্টুডেন্টরা অনেক বেশি ম্যাচিউর না। আর পিলির কথা তো বাদই দিলাম, যেহেতু 2টা ব্যাচ অলরেডি পড়াইছি, 43 পড়াইলাম, আপনাদের 44 পড়াইলাম। এখানে বুঝলাম যে আপনাদের আসলে একটু গাইড করা উচিত। আমরা যারা টিচার, বিশেষ করে নিজে যেই সাবজেক্ট পড়াই তার বাইরেও কিছু বলার সুযোগ থাকলে বলা উচিত। আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করতাম যে পড়াই ম্যাথের বাইরে কেন কথা বলবো, কিন্তু আলটিমেটলি অনেক জায়গায় আপনারা ভুল ডিরেকশনের শিকার হন। সুতরাং আমাদের একটু যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে, যদিও ম্যাথের বাইরে আমার ক্ষুদ্র জ্ঞান খুবই কম, ম্যাথেই জ্ঞান অত বেশি জায়গায় আছে তাও না, অন্যান্য বিষয়তে জ্ঞান তো আরো কম, তারপরে যতটুকু লিমিটেড জ্ঞান আছে বা দিক নির্দেশনা দেওয়ার সুযোগ আছে এখন থেকে আমি, মানে এখন তো আর দেওয়ার সুযোগ নেই, পরীক্ষাতে 1 মাস পর, ভবিষ্যতে রিটেন পড়াই বা প্রিলি পড়াই একটা দিক নির্দেশনা দিয়ে পড়ানোর চেষ্টা করবো, যাতে আপনারা একটু মোটিভেটেড থাকেন, পড়াশোনাটার দিকে একটু কেয়ারফুল থাকেন। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে দেখেন। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবলমাত্র একজন আরেকজনের সাথে কর্মর্দন করতে পারে। যদি কর্মর্দনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানের লোক সংখ্যা কতজন ছিল? এতক্ষণ পর্যন্ত আপনার প্রশ্নে n দিছে, n এর মান দেওয়া ছিল, তারপর বলছে কর্মর্দনের সংখ্যা বের করেন, হাঙ্কি ফাঙ্কি এগুলো বের করতে বলছে। তখন আমি সূত্র নিছিলাম কি n × n - 1 / 2। n এর যে মানটা ছিল সেই মানটা বসাই দিছি, রেজাল্ট পেয়ে গেছি। এবার বলছে উল্টা, কি বলছে? এইবার বলছে কর্মর্দনের সংখ্যা 300, তার মানে n × n - 1 / 2 এটা ইকুয়াল টু দেয়া আছে 300। সবাইকে আমার কথা বলছে, বুঝছেন? বলছে লোক সংখ্যা কতজন ছিল, মানে n ইকুয়াল টু 1। এই কোশ্চেন আমরা সলভ করবো অপশন টেস্টের সাহায্যে। প্রশ্ন হচ্ছে কেন?
আপনি যদি এই প্রশ্ন হাতে কলমে করতে চান তাহলে আপনাকে কি করতে হবে দেখেন, আমি কেন হাতে কলমে করাচ্ছি না। n ইন্টু n মাইনাস ওয়ান সমান সমান কি 600, তাহলে n এর সাথে n গুণ করলে কি n স্কোয়ার মাইনাস n মাইনাস 600 সমান সমান 0। মিডল টার্ম ব্রেকিং করতে হবে, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। প্রিলিতে তো এত বড় ম্যাথ করা যাবে না। তাহলে বুঝছেন কেন আমরা রিটেনটা অ্যাভয়েড করতেছি? কারণ রিটেন সিস্টেমে করতে গেলে আপনাকে 6 থেকে 7 লাইন ব্যয় করে করতে হবে, এত টাইম আছে। তার মানে যখনই কোনো একটা ম্যাথ রিটেন, আজকে আরেকটা টেকনিক শিখেন, যখনই কোনো একটা ম্যাথ রিটেন টাইপ একটা ম্যাথ যদি পিলিতে দেয় তখনই আমরা অপশন টেস্ট করব। তাহলে অপশন টেস্ট কখন? যখনই একটা রিটেন টাইপ ম্যাথ দিবে, এই ম্যাথের সলিউশন হচ্ছে অপশন টেস্ট। কিভাবে? এটা হচ্ছে আপনার বাম পক্ষ, আর এটা হচ্ছে আপনার ডান পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমি প্রত্যেকটা অপশন থেকে এন এর মান বাম পক্ষে বসাবো, বসায় দেখবো কার জন্য আমি 300 পাই। তাহলে এন এর মান যদি এখানে 24 বসাই, এখানে আসবে 23, 2 দিয়ে ভাগ করেন 12, 230, 10 হচ্ছে 230 আর হচ্ছে 46, তার মানে 276। দরকার 300, অপশনে দিছে আমার 276, অপশনে কি হবে? হবে না। এবার আসেন বি 25, বসাইলাম 25 ইন্টু 24 ডিভাইডেড বাই 2, 12, 25-এর সাথে 12 গুণ করলে 300, তার মানে অ্যান্সার হচ্ছে বি। আমি কি বুঝাইতে পারছি? যখনই কোনো ম্যাথ রিটেন টাইপ দিবে, তখনই সেটা অপশন টেস্ট করে করবেন। কারণ এটা আপনি মূল নিয়মে করলে আপনার 3 মিনিট সময় লাগবে, 2 থেকে 3 মিনিট, এই সময়টা ব্যয় করা যাবে না। এবং আপনাদের জন্য 43 পিলিতে 2টা প্রশ্ন ছিল যেটা অপশন টেস্ট করে করা যায়, 2টা প্রশ্ন একদম সরাসরি অপশন টেস্ট। চাইলে সমীকরণের কোশ্চেনটা অপশন টেস্ট করে করা যায়, মানে 44-43 পিলি 3টা কোশ্চেন অপশন টেস্ট করে করা সম্ভব ছিল। তার মানে যখনই কোনো ম্যাথ পারবেন না বা মনে করবেন এটা রিটেন বেস ম্যাথ, তখনই সেটা অপশন টেস্ট করে করবেন। এটা ছিল 43 পিলির কোশ্চেন। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 4 ডান, বুঝে থাকলে লেখেন টাইপ 4 ডান। আর একটা টাইপ করালে সমাবেশের প্রচলিত অংশ, মানে যেই সব জায়গা দিয়ে সাধারণত প্রশ্ন আসে সেটা আমাদের পড়ানো শেষ হবে। কিন্তু সমাবেশের উপর আমার আরো একটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে সুপার এক্সেপশনাল, মানে অনেক কঠিন কোশ্চেন হলে। অনেক কঠিন কোশ্চেন কয়বার হয়েছে? এখন পর্যন্ত 2বার হয়েছে। কোন কোন প্রিলি? একটা হচ্ছে 40 পিলি, মানে বিগত বিসিএস এর প্রশ্নে যান, অঙ্ক নাম্বার 3 আর অঙ্ক নাম্বার 6। বিগত প্রিলি 3 আর 6 এই দুটো ছিল সুপার এক্সেপশনাল কোশ্চেন। এই কোশ্চেন যদি আসে, প্রত্যেকটা পরীক্ষাতে 2-1টা সুপার এক্সেপশনাল কোশ্চেন আসবে। 3 আর 6, 3 ছিল 40-এর সবথেকে কঠিন কোশ্চেন, 6 ছিল 37তম পিলির সবথেকে কঠিন কোশ্চেন। এই কোশ্চেন আসলে যে কোনো চ্যাপ্টারে যেরকম সুপার এক্সেপশনাল কোশ্চেন আসে সেটা পারবেন না। আমরা এই অংশটা যেটা হচ্ছে সুপার এক্সেপশনাল, এটার উপর একটা ক্লাস নেব এবং এটা একদম শেষের দিকে নেব, কারণ এটা অনেকেই নিতে পারবেন না। তার জন্য এটা আমরা একটু শেষের দিকে করব, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে নাই। কথা কি বুঝছেন? তারপরে আমাদের আজকের ক্লাসের পর সমাবেশ শেষ, কিন্তু যে অতিরিক্ত ক্লাসটা আছে 3 নম্বর আর 6 নম্বর, এই দুটো এক্সাম্পল আপাতত করার দরকার নাই, আমি করাবো। কারণ এগুলো করলে তো মুখস্থ করবেন। 3 আর 6 আপনি নিজে করতে গেলে করবেন মুখস্থ করে লাভ আছে। কোশ্চেন এটা সমাবেশের একটা এক্সেপশনাল ক্লাস হবে, তখন আমি পড়াই দেবো। আর আজকের ক্লাস হয়ে গেলে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট টপিকস পড়ানো শেষ। আল্লাহ নামলে আর একটা ইম্পর্টেন্ট টপিক বাকি নেই। বিন্যাস কোশ্চেন সাধারণত আসে না, বেনচিত্র কোশ্চেন সাধারণত আসে না, পিতাপুত্র এখন পর্যন্ত কোশ্চেনই আসে নাই। তারপর হচ্ছে গণজ্যামিতি, খুবই কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কথা বুঝতে পারছেন? তার মানে আমাদের ঈদের পর যে ক্লাসগুলো খুব প্রেশার ফ্রি ভাবে আমরা শিখে ফেলবো। তার মানে এর আবার ক্লাস করেন না, এরকম অবস্থা এর না, কারণ ওখান থেকেও তো 1-2টা কোশ্চেন দিয়ে দিতে পারে। আর আমি ঈদের আগে আজকের পর ক্লাস, আজকে হয়তো ঈদ মোবারক জানিয়ে দেবো, কিন্তু ঈদের বন্ধে বা ঈদের আগে আমার যদি মুড ভালো থাকে 2-1টা ক্লাস নিয়ে নিতে পারি। গণজ্যামিতিটা আমার ইচ্ছা আছে নেয়ার, কিন্তু মুড থাকবে কিনা নিজেরও জানি না, কারণ কালকে তো সবে কদর, পরশু দিন 27 রোজা, এখন পর্যন্ত ঈদের কিছু কেনাকাটা করি নাই। শুক্রবার দিন হয়তো একটু কেনাকাটা করতে যাইতে পারি, তাহলে তো শুক্রবার দিন আর পড়ানো সম্ভব হবে না। আর শনিবার দিন থেকে সবার ভিতরে একটা ফেস্টিভ মুড চলে আসবে, যেহেতু ঈদ। আলটিমেটলি যদি সুযোগ পাই তাহলে গণজ্যামিতিটা পড়াই দেবো, সুযোগ না পাইলে ঈদের পর ক্লাস। আর ক্লাস হবে আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার। এর ভিতর মাঝখানে আমি 2-1টা ক্লাস নিতে পারি ঈদের গ্যাপের ভিতর, সেটা আমি জানিয়ে দেবো। যদি কেউ করতে পারেন করবেন, না করতে পারলে রেকর্ড দেখে নেবেন, সোজা ক্লাস নেব যদি 2-1টা নেইও। একটু বলেন তো কি অবস্থা? আমি আজকের পর তো 9 দিনের বন্ধ, এতদিন তো পড়ানোর বাইরে আমি নিজেও থাকি না, বুঝছেন? যদি মন চায় 2-1টা ক্লাস নিয়ে নিব, না আগেই বলে দিলাম। দেখা গেল ঈদের পরের দিনই মন চাইলো যে একটা ক্লাস নেই, নিলাম না হয় ক্লাস। যারা করতে চান করবেন,
আর যারা চান না করবেন না, কারণ এত মোবাইল, হাতে মোবাইল থাকলে ক্লাস করা যায়। আমি কিন্তু আগেই বললাম ভাইয়া, আমি কিন্তু ঈদের বন্ধে 2-3টা ক্লাস নিতে পারি, অসম্ভব কিছু না। যদি মন চায় ক্লাস সবাই করতে পারবেন, কারণ হাতে মোবাইল থাকলেই তো ক্লাস করা যায়, তাই না? হোমওয়ার্ক আর কি, 1 মাস পর পরীক্ষা, হোমওয়ার্ক তো আর কিছু আছে? আচ্ছা, অনেকে লিখছে আজকের ক্লাসটা অনেক ভালো লাগতেছে। বিষয়টা হচ্ছে আপনি গতকালকের ক্লাসটা বুঝছেন দেখে আজকের ক্লাসটা ভালো লাগতেছে। গত ক্লাস যদি না বুঝতেন আজকের ক্লাস বুঝতেন না। আচ্ছা, এইবার বরাবর সবথেকে ইজি টাইপ 5। টাইপ 5 প্রথম আসেন শর্টকাট 1। আচ্ছা, এই শর্টকাটটা লিখছেন। আচ্ছা, শর্টকাটটা কি? এন সংখ্যক বাহু দ্বারা আবদ্ধ কোনো বহুভুজ। আচ্ছা ভাই, বহুভুজ কি? আমরা মানসিক দক্ষতা যারা আমার কাছে পড়েনি, যারা তো অনেক স্টুডেন্টই পড়েন, আমরা তখন বহুভুজে শিখছিলাম কি, বহুভুজের ভিতর যদি পঞ্চভুজ বলে, পঞ্চভুজ মানে কি, এটার বাহু হচ্ছে 5টা। যদি ষড়ভুজ বলে তাহলে বাহু হচ্ছে 6টা। যদি আপনার 10ভুজ বলে তাহলে বাহু হচ্ছে 8টা। অষ্টভুজ বলে বাহু হচ্ছে 8টা। তার মানে এগুলার আমরা কি বলতেছি, বহুভুজ। তাহলে এন সংখ্যক বাহু দ্বারা আবদ্ধ বহুভুজ হতে, এন সংখ্যক বাহু মানে কি, প্রশ্নে যদি বলে 5টা বাহু তাহলে এন এর মান 5, অথবা যদি বলে ষড়ভুজ তাহলে এন এর মান কত, 6। এগুলো আমরা মানসিক দক্ষতায় শিখছি না? তার মানে পঞ্চভুজ বললে এন এর মান 5, ষড়ভুজ বললে এন এর মান 6, দশভুজ বললে এন এর মান 10, বা 8টা বাহু বললে এন এর মান 8। তাহলে এন সংখ্যক বাহু দ্বারা আবদ্ধ বহুভুজ হতে, এই বহুভুজ হতে ত্রিভুজ পাবো কয়টা? ত্রিভুজ পাবো NC3। আর কর্ণ পাবো কয়টা? NC2 মাইনাস n। এই দুটো সূত্রকে মনে রাখা যাবে। এন সংখ্যক বাহু দ্বারা আবদ্ধ বহুভুজ হতে আমার প্রাপ্ত ত্রিভুজ হচ্ছে NC3, আর কর্ণ সংখ্যা হচ্ছে NC2 মাইনাস n। মানে কি? এক্সাম্পল নাম্বার 1 নম্বর কি বলছে দেখেন, 12টি বাহু বিশিষ্ট, n এর মান কত, 12। 12টি বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা যতগুলো ত্রিভুজ গঠন করা যায় তার সংখ্যা। ত্রিভুজের সংখ্যা চাইছে, ত্রিভুজের সংখ্যা চাইছে। আচ্ছা, বাহু কটা বলছে, 12টা। তারপরে আমরা শিখছি কি, এন সংখ্যক বাহু দ্বারা আবদ্ধ বহুভুজের ক্ষেত্রে প্রাপ্ত ত্রিভুজের সংখ্যা কি, NC3। তাহলে n এর মান হচ্ছে 12, তাহলে অ্যান্সার কি, 12C3। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই কোশ্চেন দিয়ে যদি বলতো কর্ণ সংখ্যা কত, যদি বলতো কর্ণ সংখ্যা কত, তখন সূত্র হতো কি, NC2 মাইনাস n। তার মানে n এর মান হচ্ছে কত, 12C2 মাইনাস 12। সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে আপনারা n সংখ্যক বাহু দ্বারা যদি একটা আবদ্ধ বহুভুজ হতে ত্রিভুজ বাইর করতে বলে তাহলে সূত্র হচ্ছে NC3, কর্ণ সংখ্যা বাইর করতে বলে সূত্র হচ্ছে NC2 মাইনাস n। সবাই কি বুঝছেন? তাহলে অঙ্ক নাম্বার যদি 4 বলে, একটা দশভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখার সাহায্যে কতগুলো কর্ণ টানা যেতে পারে। এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার 4 কি বলছে দেখি, বলা হয়েছে একটি দশভুজের, দশভুজ মানে কি, n এর মান 10, এগুলো আমরা জানি না। পঞ্চভুজ মানে n এর মান 5, ষড়ভুজ মানে n এর মান 6, ষড়ভুজ মানে 6টা বাহু, অষ্টভুজ মানে 8টা বাহু মানে n এর মান 8, দশভুজ মানে কি, n এর মান 10। তাহলে বলা হয়েছে একটা দশভুজের, তার মানে n এর মান কত, 10, কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখার সাহায্যে কতগুলো কর্ণ টানা যেতে পারে। আমরা জানি কি, কর্ণ সংখ্যা, কর্ণ সংখ্যা সমান কি, NC2 মাইনাস n। তাহলে আমার n এর মান যদি 10 হয়, 10C2 মাইনাস 10। এখন 10C2 মান আপনারা তো আমি বের করা শিখিয়ে দিছি, সেখান থেকে -10 করলেই অ্যান্সার চলে আসবে। যদি বুঝে থাকেন সবাই লেখেন S1 ডান, S1 ডান। বুঝে থাকলে লেখেন S1 ডান।
আমি ভাইয়া ঈদের বন্ধে কি করবো আমি জানাবো। আমি একটু 2 দিন আগে একটু রেস্ট নেই, আমার একটু মানসিক রেস্ট দরকার। তারপর হচ্ছে আমি তো 9 দিন ক্লাসের বাইরে থাকার মতো লোক না। আপনারা চাইলে 2-1টা ক্লাস আমি ঈদের বন্ধের মধ্যে নেব, বুঝতে পারছেন। অ্যাটলিস্ট আমার টার্গেট ছিল গণজ্যামিতিটা শেষ করে দেয়া এবং সমীকরণটা একটু পড়ানো। যদি সুযোগ পাই আমি এটা পড়াবো যদি আপনারা চান। কিন্তু অফিসিয়ালি আজকের পর পরবর্তী ক্লাস হবে শনিবার, মানে আমরা শনিবার দিনে তো ইনশাল্লাহ বিন্যাস পড়া শুরু করবো। মানে আবার ঈদের বন্ধে তো বিন্যাস নিলে অনেকে কইবেন যে ভাইয়া ঈদের মধ্যে বিন্যাস নিছেন, আরেকবার একটু পড়ান, বিন্যাস তো বুঝি না। বন্ধে বিন্যাস নেওয়া যাবে না। ঈদের আর একজন লিখছে লাইভে উপস্থিতি কম। হ্যাঁ, ঘটনা সত্য, সবার মধ্যে ঈদ ঈদ আমেজ চলে আসছে আর ক্লাসটা অনেক দেরিতে হয়তো, এটা একটা কারণ। আচ্ছা ভাইয়া, এবার শর্টকাট 2 আর 3 একদম সোজা জিনিস। আমি প্রথমে সূত্রটা লিখে দিচ্ছি। সবাই এই দুটোর একটা স্ক্রিনশট নেন। n সংখ্যক প্রশ্নের প্রতিটির একটি করে বিকল্প প্রশ্ন থাকলে এক বা একাধিক প্রশ্ন বাছাই করার উপায় 3 to the n-1। আর আগের সূত্রটা কি লিখলাম, n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার এক বা একাধিক সংখ্যক জিনিস নিয়ে মোট সমাবেশ সংখ্যা 2 to the power n-1। আচ্ছা, খেলাটা কিছুই না, খেলা হচ্ছে কখন 2 to the power n-1 আর কখন 3 to the power n-1। কখন 2 to the power n-1 আলাদা আর কখন 3 to the power n-1টা আলাদা। দেখেন, n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার এক বা একাধিক যদি বলে, এক বা একাধিক বললে 2 to the power n-1। আর যদি বিকল্প সহ বলে, বিকল্প বললে 3 to the power n-1। তার মানে এক বা একাধিকবার বললে 2 to the power 1, আর যদি বিকল্প সহ বলে তাহলে হচ্ছে 3 to the power n-1। তার মানে দুই জায়গায় কিন্তু এক বা একাধিকবার বলছে, শুধু পার্থক্য কি, 2 to the power n-1 এর সময় বিকল্প নাই, 3 to the power n-1 এর সময় বিকল্প আছে। তার মানে বিকল্প থাকলে 3 to the power n-1, বিকল্প না থাকলে 2 to the power n-1। সহজ করে কি মনে রাখা যাবে? তাহলে আমরা শিখলাম কি, বিকল্প থাকলে 3 to the power n-1, বিকল্প না থাকলে 2 to the power n-1। মানে কি, এক্সাম্পল নাম্বার 5।
এক্সাম্পল নাম্বার 5 কি বলছে? আচ্ছা 5 নাম্বার কি বলছে দেখেন, একজন ব্যক্তি 6 জন বন্ধু আছে, সে কত প্রকার এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে? 6 জন বন্ধু আছে এক বা একাধিক ভাবে। আমি বলছি কি, যদি এক বা একাধিকবার বলে, যদি বিকল্প থাকে তাহলে কি 3 টু দি পাওয়ার n - 1, বিকল্প না থাকলে কি 2 টু দি পাওয়ার n - 1, তাহলে এটা হবে কি 2 টু দি পাওয়ার n - 1। তাহলে বন্ধু কয়জন? 6 জন, তাহলে 2 টু দি পাওয়ার 6 - 1, এটাও অ্যান্সার হতে পারে। অথবা যদি এরকম করে দেয় ভ্যালু আকারে 2 টু দি পাওয়ার 6, 2 4 8 16 32 64, তার মানে 64 - 1, দ্যাট মিন্স 63। তাহলে আপনার 2 টু দি পাওয়ার 6 - 1ও বলতে পারে, 63ও বলতে পারে। সবাই কি 5 নাম্বার কোশ্চেনটা বুঝছেন? 5 নাম্বার যদি বুঝে থাকেন, এবার 7, একজন প্রতিযোগীর কোন এক প্রতিযোগিতার পরীক্ষায় প্রতিটি বিকল্প সহ বললে কি 3 টু দি পাওয়ার n - 1, বিকল্প সহ বললে 3 টু দি পাওয়ার n - 1, যদি বিকল্প বাদে বলে তাহলে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে কয়টা প্রশ্ন বলছে? 8টা, তার মানে কি n এর মান হচ্ছে 8, তাহলে 3 টু দি পাওয়ার 8 - 1। তাহলে আমরা শিখলাম কি, বিকল্প সহ বললে 3 টু দি পাওয়ার n - 1, অন্যথায় 2 টু দি পাওয়ার n - 1। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন ডান। তারপর আমি আর একটা এক্সাম্পল করাবো, তাহলেই গল্প শেষ। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন ডান। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন সবাই ডান। আচ্ছা যদি বুঝে থাকে, এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। আচ্ছা 6 নম্বর এক্সাম্পলটা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 সূত্র দিয়ে করব। আমরা শিখছিলাম কি, বিকল্প বললে 3 টু দি পাওয়ার n - 1, আর যদি বিকল্প না বলে তাহলে 2 টু দি পাওয়ার n - 1। এখন 6 নম্বর কোশ্চেনটা একটু পড়েন। এই যে ভাষাগত একটু চেঞ্জ আছে। কোন পরীক্ষায় কৃতকার্য হতে হলে 6টি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নম্বর পেতে হয়। একজন ছাত্র কত রকমের অকৃতকার্য হতে পারে? যদি এই ধরনের কোশ্চেন দেয় তখনও সূত্র হবে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে বিষয় বলছে কটা? 6টা, তাহলে 2 টু দি পাওয়ার 6 - 1, দ্যাট মিন্স 63। 6 এর পাশে একটু লেখেন ব্যতিক্রম। 6 এর পাশে একটু লেখেন ব্যতিক্রম, মানে আমরা বিকল্প বললে সূত্রটা শিখছি কি 3 টু দি পাওয়ার n - 1, আর যদি বিকল্প না বলে তাহলে 2 টু দি পাওয়ার n - 1। আর 6 নম্বর কোশ্চেনটা একটু ব্যতিক্রমী প্রশ্ন। এইরকম যদি বলে যে কোন পরীক্ষায় কৃতকার্য হতে হলে সামথিং একটা বিষয় দিয়ে বললো প্রতিটিতে ন্যূনতম নম্বর পেতে হয়, একজন ছাত্র কত রকমের অকৃতকার্য হতে পারে, তখন আমাদের সূত্রটা নিতে হবে 2 টু দি পাওয়ার n - 1। অকৃতকার্য হতে পারে এই টাইপের যদি কোনো কোশ্চেন দেয় তখন এটা 2 টু দি পাওয়ার n - 1 সূত্র দিয়ে করবেন। এটা একটু ব্যতিক্রমী ম্যাথ, এটা একটু মাথায় রাখতে হবে। রাখা কি যাবে? যদি রাখা যায় তাহলে সবাই লেখেন ফুল ক্লাস ডান। আচ্ছা আজকের ক্লাসের পর আপনাদের আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি। পরবর্তী ক্লাস আল্লাহ বাঁচায় রাখলে আগামী শনিবার হবে। শনিবার মানে হচ্ছে এই শনিবারের পরের শনিবার। তাহলে আপনারা প্রায় 9 দিনের একটা বন্ধ পাচ্ছেন। এই 9 দিনের ভিতর যার যেই ক্লাস বাদ আছে বা গ্যাপ আছে সব করে ফেলবেন, কারণ আপনার পরীক্ষা এক্সাক্ট 1 মাস পর। আজকে 27 এপ্রিল, পরীক্ষা 27 মে। আর আমার যতগুলা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দরকার সব পড়ানো শেষ ইনশাল্লাহ, যেগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। আর যেগুলো বাকি আছে এগুলো আমরা শনিবার দিন থেকে পড়া শুরু করব। আর এই 9 দিনের গ্যাপে আমার যদি পড়ানোর মতো মুড থাকে
আমি কখনোই হচ্ছে জোর করে পড়াই না। যদি পড়ানোর মতো মুড থাকে তাহলে হয়তো আমি 2-1টা ক্লাস নিতে পারি। এটা একটা ক্লাসও নিতে পারি, 2টা ক্লাসও নিতে পারি, 3টা ক্লাসও নিতে পারি, এমন হতে পারে 0 ক্লাসও নিতে পারি। এজন্য সবাই একটু গ্রুপটাতে ডু দিবেন যে আমি যদি ক্লাস নেই অবশ্যই তো স্ট্যাটাস দিয়ে জানাবো যে একটা ক্লাস হবে, একটা লেকচার শিট দেবো, তাই না? এই জন্য গ্রুপটা কেউ ছাইরা চলে যায় না আগামী 9 দিনের জন্য, যে না ভাইয়া তো বলছে এই শনিবারের পরের শনিবার ক্লাস, তাহলে আপাতত আর গ্রুপে যে কি করব, কথা কি বুঝছেন? প্রতিদিনই একবার গ্রুপে একটা ডু দিবেন সন্ধ্যার দিকে যে কোনো আপডেট আছে কিনা। কারণ এই 9 দিনে আমার যদি সময় সুযোগ থাকে আমার 2-3টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। এমন ধরে একটা নাও নিতে পারি, কারণ ঈদের বন্ধ যদি একবার নিজের মতো বন্ধ চলে আসে তাহলে ক্লাস নিতে ইচ্ছা করবে না। আদারওয়াইজ 2-3টা যদি ক্লাস হয় অত গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো না, যেমন বিন্যাসের মতো চ্যাপ্টার নিশ্চয়ই পড়াবো না, কারণ বিন্যাস তো আপনার পড়ালে আপনি পরে বললেন যে পারি না। এছাড়াও তারও কিছু জিনিস বাকি আছে, ওখান থেকে কিছু জিনিস পড়াতে পারি। আর যা পড়াইছি এগুলো সিরিয়াসলি পড়ে, কারণ অধিকাংশ প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকেই হবে, যা পড়ানো শেষ হয়েছে। তার মানে আমাদের আনুষ্ঠানিকভাবে আজকে যতগুলো ম্যাথের ইম্পর্টেন্ট জিনিস ছিল ইনশাল্লাহ সবই পড়ানো শেষ। এখন আমরা পড়বো কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সেখান থেকে হয়তো 1-2টা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার জন্য সবাই দোয়া করেন, আমার মার জন্য দোয়া করেন, যাতে আমার মা এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দুজনই সুস্থ থাকি। যদি দুজন ইনশাল্লাহ সুস্থ থাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আপনারা ঈদের পরে যে সময়টাও পাবো এটা আমরা খুব ভালোভাবে ইনশাল্লাহ কাজে লাগাবো, কথা কি বলছে? কারণ আমার মার হচ্ছে মাল্টিপারপাস প্রবলেম, একটা প্রবলেম যদি কিছুটা ইমপ্রুভ হয় আবার আরেকটা নতুন করে প্রবলেম তৈরি হয় তার স্বাস্থ্যের। এর জন্য আমি একটু মেন্টালি যে খুব ভালো আছি এটা বলা যাবে না, কারণ তার একটার পর একটা নতুন নতুন প্রবলেম তৈরি হয়েছে। প্রথমে হার্টের সমস্যা ছিল, হার্টের সমস্যা দিয়েছে কিডনির সমস্যা, এখন আবার হচ্ছে তার গল ব্লাডার হয়েছে স্টোন, মানে 2 দিন আগে রিপোর্ট পাইলাম টেস্ট করে। তার মানে আমি মোটামুটি তারা নিয়ে একটু প্রেশারেও আছি, বিজিও থাকি। সবাই দোয়া করবেন যাতে আমার মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মতো সুস্থ থাকে, পাশাপাশি জানি আমি ইনশাল্লাহ সুস্থ থাকি। তাহলে হচ্ছে আপনাদের প্রতি যে আমার দায়িত্ব বা দায়বদ্ধতা আছে এটা জানি আমি পুরোটাই প্রতিপালন করতে পারি, মানে পালন করতে পারি। কারণ ভাই আমি অ্যাজ এ ম্যান যেমনই হই না কেন, অ্যাজ এ টিচার আমি আমার জায়গাটা চেষ্টা করি ধরে রাখার জন্য, যে আমার জন্য কেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আমার জন্য তো আপনার ক্ষতি হওয়ার লজিক্যাল না। এই জন্য সবাই আমার জন্য একটু দোয়া করেন, আর সবাই ভালো মতো ঈদ করেন। আপনাদের বাবা মার আমার সালাম দিয়েন, আপনাদেরও এবং আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করি। আর ঈদে এবার একটু মাতামাতি কম করতে হবে, পরীক্ষা তো আইসা করছে, নকিং অ্যাট দ্য ডোর। তার মানে ঈদের দিনটা অবশ্যই পড়াশোনার বাইরে থাকবেন, কারণ ঈদের দিন আবার পড়াশোনা করার একটু বেশি হাইপার অ্যাক্টিভিটিস হয়ে যায়। ঈদের দিনটা হচ্ছে রিল্যাক্স থাকেন, আর অন্যান্য দিনগুলো একটু পড়াশোনার ভিতর থাকেন। বিশেষ করে যারা 44 পিরি খুব সিরিয়াসলি দিতে চাচ্ছেন এদের জন্য কিন্তু প্রতিটা দিনই ইম্পর্টেন্ট। আর যার 44 পিরি নিয়ে কোনো আশা ভরসা কিছু নাই, তার ঈদ হচ্ছে অবশ্যই 5-6 দিন নিয়েই করা উচিত। কারণ পড়লামও না ঠিক মতো, আবার ঈদও করলাম না, তাহলে তো দুটোটাই গেল। আপনি পড়েনও নাই ঠিক মতো, আবার ঈদও করেন নাই ঠিক মতো, তাহলে দুইটার তো একটাও ঠিক মতো করলেন না। এজন্য যারা ঠিক মতো পড়েন নাই তারা ঈদ খুব ভালো মতো করবেন, যাতে অন্তত 45 পিলির আগে একটা নিজের সান্ত্বনা দিবেন যে না ঈদটা ভালো মতো করছিলাম। কথা হচ্ছেন। ওকে, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।